রাজ্যে উন্নয়নের নামে কি বাড়ছে জনদুর্ভোগ? উন্নয়নের দাবি তো জোরালো, কিন্তু সেই উন্নয়নের সুফল কি সত্যি সাধারণ মানুষের ঘরে পৌঁছচ্ছে, নাকি উন্নয়নের নামে প্রতিদিনই বাড়ছে নাগরিক ভোগান্তি? ব্যস্ততম রাজপথ হোক বা জাতীয় সড়ক, পিক আওয়ারেই কেন রাস্তা খোঁড়াখুড়ি? জরুরি পরিষেবা ও সাধারণ মানুষের যাতায়াতের কথা কি কারোর মাথায় থাকে না? পরিকল্পনা কোথায়? কেনই বর্ষার দিনে এত বড় কাজ? সমন্বয় বা কোথায়? ঘরে ঘরে পরিশ্রুত পানীয় জল পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, কিন্তু বহু এলাকায় কল খুললেই জল আসে না। আবার যা আসে তা নোংরা ও দুর্গন্ধযুক্ত। এমন অভিযোগ কেন? কোটি কোটি টাকার প্রকল্পের জবাবদিহি করবে কে? ড্রেন সংস্কারের বিপুল অর্থ খরচের পরও সামান্য বৃষ্টিতে শহর জলমগ্ন কেন? ড্রেনের নোংরা জল রাস্তায় উপচে বাড়ি দোকানে ঢুকে পড়ছে কেন? তাহলে সংস্কারের নামে কি হয়েছে? অলিগলি ড্রেন পরিষ্কার হয় না কেন? আর পরিষ্কার হলেও সেই পচা কাদা দিনের পর দিন রাস্তার উপর পড়ে থাকে কেন? ডাস্টবিনের আশপাশে দুর্গন্ধ, মানুষ অতিষ্ঠ। এ দায় কার? আচ্ছা, একই রাস্তা বারবার খোঁড়া হচ্ছে, এক দপ্তরের কাজ শেষ না হতে হতেই আরেক দপ্তর রাস্তা কাটছে। সরকারি অর্থের অপচয় আর জনভোগান্তির এই চক্র থামবে কবে? প্রশ্ন উঠছে, প্রশাসনের মনিটরিং কোথায়? দায়িত্বপ্রাপ্ত কর্তারা কি শুধুই কাগজে কলমে উন্নয়নের হিসেব দেখছেন, নাকি বাস্তব পরিস্থিতিতেও ওনারা কিছু দেখছেন? উন্নয়ন অবশ্যই প্রয়োজন, কিন্তু সেই উন্নয়ন যখন মানুষের জীবনকে আরো দুর্বিষহ করে তোলে, তখন প্রশ্ন ওঠে, এই উন্নয়ন কার জন্য? আর সাধারণ মানুষকে ভোগান্তির মূল্য দিয়ে কি উন্নয়নের মূল্য চোকাতে হবে? নমস্কার, আমি দীপেন, আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। উন্নয়নের দাবি আর মানুষের দৈনন্দিন যন্ত্রণার বাস্তবতা নিয়ে একটি টক শোতে আজ আমার সাথে রয়েছেন বিশিষ্ট সাংবাদিক সৈয়দ সাজ্জাদ আলী, নমস্কার, এবং কৈলাসহর থেকে অনলাইন জুড়ে গেছেন বিশিষ্ট সমাজকর্মী ভাস্কর ঘোষ অধিকারী। আপনাদের দুজনকে স্বাগত আজকের অনুষ্ঠানে। সাজ্জাদা, আপনার কাছে আসি প্রথমে। আজকে জনসাধারণ, রাজ্যের জনসাধারণের জন্য উন্নয়নের যে একাধিক প্রকল্পের কথা আমরা এগুলো প্রায় শুনি, কিন্তু আগরতলার একজন সুনাগরিক হিসেবে আপনার পর্যবেক্ষণ কি? সাংবাদিক হিসেবেও আপনি তো প্রতিদিন মানুষের সমস্যার মুখোমুখি হন, তো আপনার মতে এই উন্নয়নের ইতিবাচক দিকটা বেশি স্পষ্ট, নাকি পরিকল্পনাহীন কাজের কারণে জনভোগান্তি এখন বড় একটা বাস্তবতা? আচ্ছা, সুনাগরিক বলার জন্য ধন্যবাদ। আর এর বাইরেও আমাদের পরিচিত হচ্ছে ত্রিপুরার, আমি একটা প্রাচীন পরিবারকে বিলং করি। এখন আমার যে সাথে যিনি আছেন, যদিও ভার্চুয়ালি জয়েন করেছেন, উনি যে জায়গার বাসিন্দা, সেটাই হচ্ছে আমার বাবার জন্মস্থান। আমাদের বংশ সেখান থেকে শুরু হয়েছে, কিন্তু আমার জন্ম আগরতলাতে, এবং সেই হিসাবে আমি ছোটবেলা থেকে আগরতলার সার্বিক পরিমণ্ডল এবং সাংবাদিক হওয়ার পরে এর আরো বেশি যে ব্যক্তিগুলি ঘটেছে, নানাভাবে যে এটা এক্সপানশন হয়েছে, অনেকগুলো প্রকল্প এসছে, অনেক ধরনের নতুন নতুন যে ধারাবাহিকতা, কাজের ধারাবাহিকতা সৃষ্টি হয়েছে, সবকিছু দেখেছি এবং এখনো দেখছি। যেটা তো সবচেয়ে বড় কথা হচ্ছে যে উন্নয়ন তো অবশ্যই মানুষের জন্য, মানুষের কল্যাণের জন্য, এবং যে প্রকল্পগুলি রাজ্য সরকার নেয় কিংবা কেন্দ্রীয় সরকার নেয়, যেটি রাজ্য সরকারকে ইমপ্লিমেন্ট করতে হয়, বা রাজ্য সরকারের বিভিন্ন এজেন্সিকে ইমপ্লিমেন্ট করতে হয়, বা সিভিক বডি যেগুলো আছে, কর্পোরেশন থেকে মিউনিসিপাল বডি যেগুলো আছে রাজ্যের বিভিন্ন প্রান্তে, তাদের ইমপ্লিমেন্ট করতে হয়। এই সবগুলোই হচ্ছে জনহিতে। কিন্তু আমরা দেখছি যে এগুলোর যে পরিকল্পনা এবং তার সুষ্ঠু রূপায়ণ, এখানে একটা তফাৎ রয়ে গেছে, এবং অনেক সময় এই তফাৎটা ইচ্ছা করে সৃষ্টি করা হয় যাতে ইমপ্লিমেন্টেশনটা ডেডলাইনটা ক্রস করে বা নতুনভাবে আবার শুরু করতে হয়, এবং এই কাজটা যত দীর্ঘায়িত হবে তত বেশি এটা একটু অনেকের জন্য সুবিধা জন্ম দেয়। হ্যাঁ, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। কারণ ইন্ডিয়াতে যে বলতে দ্বিধা নেই, ভারতের যে দুর্নীতির যে
সরকারি স্তরের কথা বলছি, ব্যাংকিং দুর্নীতি না, যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের নাম দিয়ে যে দুর্নীতিগুলো, সেইটা মানে কয়েক লক্ষ কোটি টাকার দুর্নীতি। হ্যাঁ, অনেকগুলো এক্সপোজড হয়, অনেকগুলো হয় না, অনেকগুলো তদন্ত শুরু হয় মাঝপথে থেমে যায়, অনেকগুলো তদন্ত হয় না, এই যা ফারাকটা আর কি। তো আমি যেহেতু এই শহরের বাসিন্দা, বা আপনিও এই শহরের বাসিন্দা, আমরা সবাই আছি এই শহরকে, আমিও ছোটবেলায় একটু ছোটই দেখেছি, এবং বড় হওয়ার সাথে সাথে আর একটু বয়সের দিকে এগোতে থাকার পাশাপাশি দেখছি যে শহরের যে এক্সপানশনটা এটা অনেকটা হয়েছে। আমি খুব সম্ভবত 12টা ওয়ার্ডের মিউনিসিপ্যালিটি দেখেছিলাম। হ্যাঁ, তারপরে কাউন্সিল যখন হয়, মিউনিসিপ্যাল কাউন্সিল, তখন এটা বৃদ্ধি পেয়ে খুব সম্ভবত 25 বা 30 এরকম কিছু একটা ছিল। এখন তো সেটা 70-এর কাছে, এখন কর্পোরেশনের অধীনে। তো এই বিশাল যে ব্যক্তিটা, এই এক্সপানশনটার রেশিওটা আগরতলা মনে হয় উত্তর পূর্ব ভারতের মধ্যে একটু মানে একটু অ্যাবনর্মাল। হ্যাঁ, যেমন আমাদের রাজ্যে হঠাৎ করে অনেকগুলো জেলা সৃষ্টি করা হয়েছে, মহকুমার সৃষ্টি করে দেওয়া হয়, ব্লক সৃষ্টি করে দেওয়া হয় মাত্র কয়েক বছর ব্যবধানে। অনেকটাই সায়েন্টিফিক এগুলো ছিল না। এতে করে উন্নয়নের প্রকল্পগুলি নিয়ে আসা হয়েছে, ঠিক আছে, স্যাংশন হয়েছে, কিন্তু ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে দেখা গেছে যে ব্যাপক দুর্নীতি। হ্যাঁ, তো এই দুর্নীতির কারণ তো একটা দিক, আরেকটা হচ্ছে আমি একটু শেষ করে নিই আর দুটো। আরেকটা হচ্ছে সুপারভিশনের অভাব, কোনো সেরকম টাস্ক ফোর্স নেই সুপারভাইজ করার জন্য। আর তৃতীয় হচ্ছে যে মনিটরিং, যেটা আর কি উইকলি লেভেল মনিটরিং বা ফোর্টনাইটলি বা মান্থলি লেভেল যে মনিটরিং নির্দিষ্ট একটা প্রকল্পকে ঘিরে বা একটা এরিয়াকে ঘিরে, সেটা এখানে হয় না। আর সবচেয়ে দুর্ভাগ্যের যেটা হচ্ছে যে স্মার্ট সিটি প্রজেক্টের আন্ডারে একটা কোম্পানি বা একটা মানে ইমপ্লিমেন্টিং এজেন্সি কাজ করছে না, অনেকগুলো কাজ করছে। এখানে সমন্বয়ের অনেক অভাব আছে। হ্যাঁ, এবং মানে সবাইকে তো দোষ দেওয়া যায় না, একাংশ আবার এই ওদের সাথে মিলেমিশে একটু মানে মানে একটু ধান্দা মান্দাতে জড়িত, এখানেও একটু সমস্যা আছে। তো সব মিলে সার্বিকভাবে খুব একটা সুস্থতার পরিচয় রাখছে না। তার কারণেই তাহলে এই আমার বক্তব্য এখনের জন্য 1 2 3 4 চারটে পয়েন্ট খুব সুন্দরভাবে সাজ্জাদা যেটা আপনি বললেন। এবং দুর্নীতির কারণ এখানে আপনি সুপারভিশন বললেন, মনিটরিং বললেন, এবং শেষে সমন্বয়ের একটা অভাব রয়েছে, এবং যার জন্য একাংশ বিভিন্ন দুর্নীতিতে জড়িয়ে পড়ে এমনভাবে কাজগুলো হচ্ছে যার জন্য ভোগান্তি হচ্ছে জনসাধারণ। এখন কৈলাস শহরের চিত্র আপনারা অনেকেই জানেন, আমাদের দর্শক বন্ধুদের মধ্যে অনেকেই যারা উত্তর ত্রিপুরা আছেন, ঊনকোটিতে আছেন, আপনারা কৈলাস শহর বা যারা কৈলাস শহর যায় আসে, সাজ্জাদা নিজেও বলছেন পৈতৃক ভিটে কৈলাস শহর, সেখানে আপনারা যান আসেন। কৈলাস শহর বরাবরই নিউজ হেডলাইন্সে থাকে, সেটা যখনই কাঁটাতারের বেড়ার জন্য হোক, বাউন্ডারির জন্য হোক, এপার ওপারের অনেক ঘটনার জন্য হোক, কিংবা ফ্লাড লাইক সিচুয়েশনের জন্য। এখন প্রশ্ন হচ্ছে আমাদের সঙ্গে সেখান থেকে কৈলাস শহরের বিশিষ্ট নাগরিক, রাজ্যের বিশিষ্ট নাগরিক তো বটে, ভাস্কর ঘোষ অধিকার রয়েছেন। ভাস্করদা, এই যে রাজ্যের উন্নয়নের নানান প্রকল্পের কথা আমরা প্রায় শুনি, কিন্তু মাঠ পর্যায়ের বাস্তবতা কি সেই দাবির সঙ্গে মিলছে, নাকি সাধারণ মানুষের অভিজ্ঞতা বলছে ভিন্ন কথা? কৈলাস শহরের মানুষের অভিজ্ঞতা কি আপনার চোখ? দেখুন, বাংলা সাহিত্যে একটা খুব সুন্দর শব্দ আছে, সেই শব্দটার হচ্ছে লুতাতন্তু। লুতাতন্তু মানে মাকড়সার জাল। এ কথার মানে হচ্ছে, আমরা যদি একটু পিছিয়ে যাই আজকে থেকে, বামফ্রন্ট আমলে আমরা দেখেছি যে একদম মাকড়সার জালের মতো রাস্তাঘাট ছড়িয়ে দেওয়া হয়েছিল ত্রিপুরা রাজ্যে। এটা বাস্তব ঘটনা। ঠিক তারপরে যখন আমরা দেখলাম পট পরিবর্তন হলো 2018 সালে, তখনও দেখলাম যে এই মাকড়সার জালের মতো রাস্তাকে কিন্তু আরো তার পরিব্যক্তি ঘটেছে, আরো তার বিশাল ব্যক্তি ঘটেছে, গ্রামে গঞ্জে সব জায়গাতেই তার বিন্যাস হয়েছে। কিন্তু যেটা ঘটনা সেটা হচ্ছে, এই যে রাস্তাঘাট শুধু বানানোই তো হবে না, তাকে পর্যবেক্ষণ করা, তাকে নিবিড়ভাবে সংযোগ রক্ষা করা, তার যে ছন্দবদ্ধতা, সবকিছু নিয়ে এগিয়ে যাওয়া, এই সবকিছুতেই কিন্তু যে কথা দাদা বলছিলেন, সজ্জাদা বলছিলেন, এই নজরদারি, এটা আমি আমার শহর, আমার জেলা শহর সেখানেও দেখছি নজরদারির একটা মারাত্মক অভাব। আরেকটা ব্যাপার আমার মনে হয় যে অনেক সিদ্ধান্তই এখানে নেওয়া হয় এবং রাজ্যের ক্ষেত্রে নেওয়া হয়, সেটা অপরিকল্পিত। কল্পিত কিছু বা পরিকল্পনা মাফিক কিছু হয় বলে সেটা আমি কৈলাস থেকে বিশ্বাস করতে পারছি।
একটা ছোট্ট উদাহরণ দিলেই আপনারা আরো জিনিসটা বুঝতে পারবেন। ঠিক এই মুহূর্তে কৈলাসহরে উন্নয়নের একটা বিশাল কর্মযজ্ঞ চলছে, এবং সেটার মধ্যে অন্যতম হচ্ছে যে একটা কভারেজ ড্রেন দেওয়া হচ্ছে, কভারেজ ড্রেন করা হচ্ছে। এখন খুব খুব ভালো জিনিস, শহরের সব মানুষ উজ্জীবিত, কারণ এখানে ড্রেনেজ সিস্টেম নিয়ে অনেক গন্ডগোল, অনেক সমস্যা। অল্প জল হলেই মানুষ জল কাদায় একাকার হয়ে যাচ্ছে, ঘরে জল হচ্ছে। যাই হোক, পাম্প ভালোভাবে কাজ করছে না। যাই হোক, এই ড্রেনেজ কভারেজ নিয়ে মানুষের উৎসাহ ব্যাপক। কিন্তু আমরা এই মুহূর্তে যে জায়গায় দাঁড়িয়ে দেখছি সেটা হচ্ছে যে এই কভারেজ ড্রেনটা যেভাবে হচ্ছে সেটা কোথাও কোথাও হচ্ছে, ধরুন এক শহরের, বিশাল শহরে একটা, আমরা যদি ধরতাম যে একটা দিক থেকে ধরে কাজ করছে, সেটা না। আমরা দেখছি কোথাও শহরের, যেমন ধরুন টিএমসি আরকে স্কুল, তার সামনে কাজ হচ্ছে, আবার ধরুন 1 কিলোমিটার দূরে কোথাও একটু কাজ হচ্ছে, আবার কোথাও একটু কাজ হচ্ছে। প্রশ্নটা এই জায়গায় উঠবে, জলটা তাহলে যে যখন বেরিয়ে যাবে, এই জমা জলটা যখন বেরিয়ে যাবে, সত্যি সত্যি যদি বেরিয়ে যাওয়ার জন্য এই ড্রেনটা বানানো হয়ে থাকে, তাহলে তার লাইনিং, তাহলে যে তার যে জল যে যাবে তার স্লোপনেস, সেটা কিভাবে হবে? এই ধরনের একটা উদাহরণ আমি শুধু বললাম। এই ধরনের অনেক কিছু আমরা দেখতে পাই শহরে, যেটা আমাদের চোখে মনে হয় যে যেটা পরিকল্পনা করে করলে, আরেকটু সুনির্দিষ্টভাবে কথা বললে, সমাজের সাথে আরেকটু যোগাযোগ রক্ষা করে কথা বললে মনে হয় পরিকল্পনা আরো সার্থক হতো, এবং এই যে উন্নয়নের নামে মানুষের যে সৃষ্টি হতো বলে আমরা বিশ্বাস করি। ওকে, খুব সুন্দরভাবে আপনি বলেছেন। তাহলে কৈলাসহরও কভার ড্রেনের সমস্যা শুরু হচ্ছে, বা এখন থেকেই আপনারা সন্দিহান যে কি হতে পারে। এখন আগরতলা শহর কভার ড্রেনের কি হবে এবারে আষাঢ়ের বর্ষায় কিন্তু আগরতলা শহর দেখে নিয়েছে, বা শহরবাসী নগরবাসী দেখে নিয়েছে। আমরা ছোট্ট বিষয় নিয়ে, দুটো বিষয় নিয়ে আজ গুরুত্ব সহকারে একটু গভীরে গিয়ে, যেহেতু সাজ্জাদা রয়েছেন, একটু গভীরে ভাবেন সাজ্জাদা, দেখেন বিষয়গুলোকে। দুটো বিষয় নিয়ে আমরা একটু গভীরে আপনাদের সামনে আলোচনা করি। একটা হচ্ছে রাস্তাঘাট নির্মাণ হোক, নতুন করে কোনো প্রকল্পের আন্ডারে রাস্তাঘাট নির্মাণ হোক, রাস্তাঘাট সারাই হোক, এবং রাস্তাঘাট খোঁড়াখুড়ির ব্যাপারটা কিভাবে জনদুর্ভোগ সৃষ্টি করছে, এই জায়গাটা আমরা দেখবো। শুধু আগরতলা শহর নয়, শুধু কৈলাসহর শহর নয় সাজ্জাদা, আমরা গোটা ত্রিপুরা রাজ্যে, কেন এই যে খোয়াই রোড, বা যেটা আগরতলা থেকে খোয়াই হয়ে কমলপুর হয়ে কৈলাসহর যে রোড, সুবল সিং পাহাড়ের যে রাস্তা, এই রাস্তার যে দুর্দশা, সেটা নতুন কোনো বিষয় না, এটা বহুদিন ধরে হচ্ছে। এটার কেন এই অবস্থা হলো, কেন এটা এমনটা হলো, এক। আরেকটা হচ্ছে বিভিন্ন শহরের যে অলি গলি বা শহর বা গ্রামগঞ্জে আমরা প্রায় সময় অভিযোগ শুনি যে রাস্তার এমন বেহাল দশা যে সেখানে কোনো গাড়ি পৌঁছতে পারে না, সেখানে মানুষ সাধারণ জীবনযাপন বা ইমার্জেন্সিতে বেরিয়ে আসতে পারে না। এগুলো আসে। রাস্তাঘাট একটা সমস্যা, ড্রেনেজের সমস্যা নিয়ে আমরা কথা বলবো। প্রথম হচ্ছে রাস্তায় এই ব্যাপারগুলো সাজ্জাদ আপনি কিভাবে দেখছেন, আর কেন হচ্ছে এমনটা? রাস্তা শহরটা শুরু করি। শহরে আমি দেখলাম মানে গত পুজোর আগে বেশ কিছু জায়গায় কার্পেটিং হয়েছে। মডার্ন টেকনোলজি এখন যেটা হয় 1 রাতের মধ্যে হয়ে যায়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আসার সময় দেখলাম যে প্রায় বিশালগড় অব্দি, এয়ারপোর্ট থেকে পুরো রাস্তাটা 1-2 রাতের মধ্যে হয়ে গেছে। তো এই টেকনোলজির মধ্যে কিন্তু এগুলো কোয়ালিটির বিষয় নিয়ে একটু সন্দেহ আছে, কারণ অধিকাংশ রাস্তা দেখছি যে 1 বছর 1.5 বছর আগে যেগুলো হয়েছিল এগুলো ভেঙে প্রায় চুরমার, আবার নতুন ভাবে আজকে দেখলাম আবার কার্পেটিং হচ্ছে, এটা রাতে বোধহয় হয়েছে। তো এই কোয়ালিটির বিষয়টা, এটা এনশিওর করা হবে কিভাবে? আচ্ছা, কোন জায়গায় কি ইভেন সেন্ট্রাল দিল্লিতে যে রাস্তাগুলো আছে এগুলো কি বারবার হয় নাকি? একটা নির্দিষ্ট সময়ের পরে হয়, প্রতি বছর করতে হয় নাকি? না, সেটাই। আর দ্বিতীয় হচ্ছে যে কোনোভাবে যদি কোথাও ক্র্যাক হয় বা কোনো ধরনের মানে গর্তের সৃষ্টি হয় বৃষ্টিজনিত কারণে বা অন্যান্য কারণে, সেখানে ওটা ইমিডিয়েট রিপেয়ার করা হয়। আমি দেখেছি কলকাতায় একটা ফ্লাইং স্কোয়াডের মতো আছে, ওরা এই সারাদিন ঘুরে যেখানে দেখে এখানে ওরা ওদের টেকনোলজি দিয়ে ওরা ওটাকে বড় না হয়, গর্তটা বড় না হয় এরকম করে আর কি। সমস্যা মানে বন্যা জনিত সমস্যা তো ইভেন মুম্বাইও আছে। হ্যাঁ, একটু যদি আমরা পেছনে ফিরে তাকাই তাহলে দেখবো তো চেন্নাই প্রায় 15-20 দিন পুরোটাই জলের তলায় ছিল, আজকে থেকে 8-10 বছর আগের কথা বলছি, 10-12 কথা। তো এরকম অনেক কিছু হয় যেটা প্রকৃতির নিয়মে অনেক সময় হয়ে যায়। কিন্তু আরেকটা হচ্ছে যে একটা সমস্যাকে টিকিয়ে রাখা, যে এই জটিলতা টিকে থাকুক, এই সমস্যা টিকে থাকুক, হ্যাঁ, এটা যাতে সুরাহা না হয়। এই যে আমাদের যে আগরতলা সিটির যে স্মার্ট সিটি মাস্টার প্রজেক্টের আন্ডারে যেটা হয়েছে, এটা
একটা মানে যেরকম স্পাইডারের নেট, এরকম নেট, মানে সবগুলো ইন্টার কানেক্টেড থাকবে, তাহলে জলটা বেরিয়ে যাবে। ঠিক আছে, তো এই কাজটাও না অনেকটাই ধীর গতিতে হচ্ছে। আবার কিছু কিছু জায়গাতে কাজগুলো হচ্ছে না, অনেকগুলো ড্রেন আবার সাপের মতো এঁকে বেঁকে যাচ্ছে। নির্দিষ্ট কিছু বাড়ি ঘর বা দোকানপাট থাকলে হ্যাঁ ওদেরকে রেহাই দেওয়া হচ্ছে। এইগুলি তো আমাদের এখানে মানে সমতার ভিত্তিতে আইনের প্রতি নিষ্ঠাবান হয়ে যে কাজ হয় এরকম না, তো দড়ি ধরে রশি ধরে তো কাজ হয় না স্ট্রেট করে। মানে ইভেন মানে আমার বাড়ির যে রাস্তাটা আখা রোড, সেখানেও দেখা যায় যে একিয়ে বেঁকিয়ে অনেক কিছু মানে গেছে। হ্যাঁ, এই যে আখা রোডের কথাটা বলবো কারণ আমি নিত্যদিন ওখানে আমি একটু হাঁটাহাঁটি করি, আমি আসি যাই, তো সেখানে যে ফুটপাথ হয়েছে এর আগে তো বলতেই হয় এই যে প্রজেক্টটা ফায়ার সার্ভিস চৌমনি থেকে যেটা আইসিপি ইমিগ্রেশন যে পয়েন্টটা সেখান পর্যন্ত এই রাস্তাটা পুরো ফান্ড এসছে এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রি থেকে। আচ্ছা, ঠিক আছে, এমএ থেকে। এটা বেশ কয়েকশো কোটি টাকা রাস্তা, কিন্তু তুমি শুনলে আশ্চর্য দেবে 2025-26-এ এখানে তোমার ড্রেন যেটা হয়েছে, ফুটপাথ যেটা হয়েছে, এর উপরে এটা স্ল্যাব দিয়ে হয়েছে। এটা এখন তো মানে কোথাও স্ল্যাব দিয়ে হয় না। একটা বামফ্রন্টের সময় স্ল্যাব হয়েছিল, ভেঙে টেঙে কি অবস্থা, মানুষ দুর্ভোগ পোহাতে হয়েছে। এখনো সেন্ট্রাল রোডের একাংশে এখনো স্ল্যাব আছে, মানুষকে প্রচন্ড দুর্ভোগ পোহাতে হয়। এখন আরসি দিয়ে হয়, মানে পুরোটা ঢালাই করে হয় আর কি, মাঝে ম্যানহোল হয়। তো আমি দেখি বৃষ্টি হলে এগুলিতেও আবার জল জমে, এমন এক অবস্থা, ফুটপাথ দিয়ে হাঁটা যায় না। আবার রাস্তায় নামলে ওইখানে হালকা করে একটা জলের লেয়ার থাকে, মানে এটা যে সায়েন্টিফিক জলটা যে সাইডে চলে যাবে, এরপরে যে ওখানে যে ম্যানহোলে দিয়ে যে জলটা বেরিয়ে যাবে, এই এত মানে কয়েকশো কোটি টাকা খরচ হলো, এই টাকা কিভাবে খরচ হলো যে সায়েন্টিফিকই হলো না। আর দুদিন পরে খরাখরি তো আছেই এই আগরতলা শহরে বিভিন্ন জায়গায়, এটা না বললেই নাই। এই যে ইলেকট্রিসিটি, পিডব্লিউডি, ওয়াটার সাপ্লাই, টেলিফোন, এগুলির মধ্যে সমন্বয় করে একসাথে করে নেওয়া রাস্তা হয়, আবার দেখা যায় যে একটা ক্রস লাইন একটা ইয়ে হচ্ছে, ওয়াটার সাপ্লাই লাইন মানে ডিগিং করা হচ্ছে, হ্যাঁ, নতুন রাস্তাকে। ঠিক আছে, এরকম একটা যে সমস্যা, হ্যাঁ, হয়তো না, এটা তো অবশ্যই হয়তো পুরো ইয়েটাকে মানে সিস্টেমটাকে রেকটিফাই করতে হবে, আর না হলে এর আগে আমি যেগুলো বলেছি 1, 2, 3, 4 এইগুলির ব্যবস্থা করতে হবে। হ্যাঁ, এই চিরাচরিত এই ব্যবস্থায় আমরা স্মার্ট সিটি করব এবং এটা মডেল একটা সিটি হবে, এটা বোধহয় সম্ভব না। এখন আসছি একটু ন্যাশনাল হাইওয়ের দিকে, ছোট্ট করে বলছি। আমার মনে হয় বহু বছর পরে আমি গভর্নরকে চিঠি লিখতে দেখেছি, কেন্দ্রীয় মন্ত্রীকে, যে জাতীয় সড়কের অবস্থা খুবই খারাপ, আপনি দয়া করে ইন্টারভিন করেন। রাজ্য সরকারের চিঠিপত্র যায়, এটা ঠিক আছে, গভর্নর এবার নিজে লিখতে বাধ্য হয়েছে। তো এখানে অনুমীয় আমাকে বলা, মানে আমাকে দিয়ে বলানো দরকার নেই যে পরিস্থিতি কোন জায়গায়। ঠিক, আমরা সেটাই মানে জানার বোঝার চেষ্টা করছি যে এই পরিস্থিতিটা হলো কেন। মানে এখন এই সুবল সিং পাহাড়ের উপর দিয়ে রাস্তা দিয়ে কি হচ্ছে সেটা আজকের তারিখে আমাদের স্টুডিওতে বসে কথা বলার কোনো প্রয়োজন নেই, কারণ এটা কি হচ্ছে, মানুষ কতটা দুর্ভোগ পোহাতে হচ্ছে মানুষকে, সেটা পুরো গোটা রাজ্যবাসী দেখেছে, দেশের বিভিন্ন প্রান্তের মানুষ দেখেছে। এবং সাজেদা যেটা বলছিলেন যে ইভেন কি মহামান্য রাজ্যপাল নিজে চিঠি লিখেছেন, তো সেখানে সেটা বলার বিষয় নয়। ভাস্করদা, এই যে শহরের ব্যস্ততম রাস্তায় দিনের বেলায় রাস্তা খোঁড়াখুড়ি, যেটা এখন এই মুহূর্তে কৈলাসহরের মানুষও দেখছে এবং কৈলাসহর থেকে আমরা শুনছি, বা এই যে ধরুন যেটা সাজেদাও বলছিলেন যে জল প্রকল্পের কাজ হোক কিংবা ড্রেন সংস্কারের কারণে সাধারণ মানুষ যে প্রতিদিন যে ভোগান্তি পোহাতে হচ্ছে। কৈলাসহর একটা সিম্বল পুরো রাজ্যেই, ঠিক, পুরো একদম কৈলাসহর বলুন, আগরতলা বলুন, উদয়পুর বলুন, এগুলো একটা সিম্বলিক, এক এক জায়গায় এক এক সময় হচ্ছে। কিন্তু কথা হচ্ছে যে এটা কি পরিকল্পনার অভাব? মানে একটা কাজ যখন হয়, যে কোনো পরিবারেও যখন কোনো ধরনের ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্টের কাজ হয়, রিনোভেশনের কাজ হয়, একটা পরিকল্পনা তো সেই পরিবারও করে যে আমার এই ঘরটাতে কাজ হবে, রং হবে, বা এই ঘরটাতে আমি এখন ফ্লোরটা ভেঙে, মেঝেটা ভেঙে আমি টাইলস লাগাবো, তাহলে আমাকে এই ঘর থেকে সবগুলো জিনিস ওই ঘরে করতে হবে, বা ওখানে আমাকে এটাকে স্টোর করতে হবে, আমি এখানে ঘুমাবো, এখানে লোক এলে আমি বসতে দেবো। এই প্ল্যানিংটা বাড়ির মানুষও করে। তো সেখানে দাঁড়িয়ে যখন আমরা এত ধরনের কাজগুলো হয়, যেই রাস্তার উপর দিয়ে রোজ কলেজ যাত্রী, স্কুল যাত্রী, অফিস যাত্রী, ইমার্জেন্সি মানুষ, রোগীরা যাচ্ছেন,
সেই রাস্তা যখন হঠাৎ করে বন্ধ করে যখন দিনের বেলা কাজ হয়, এটাকে আপনি কি বলবেন? পরিকল্পনার অভাব নাকি মানে বিভিন্ন সরকারি দপ্তরের মধ্যে সমন্বয়ের একটা ঘাটতি? না, অবশ্যই পরিকল্পনা অভাব। এখানে দ্বিমত আমি কোথাও পোষণ করছি না। আমি আমার শহরকে দেখছি, আমার আশেপাশে যতগুলো গ্রাম আছে তাদেরকে দেখছি, বা আমি আমার জেলার যে মহকুমা আছে সেখানেও দেখছি। আমি অবশ্যই বলবো এটা পরিকল্পনার অভাব। সমন্বয়ের অভাব যদি থাকতো তাহলে কিন্তু ধরুন আমার রাস্তাটা হওয়ার পরে যে ধরুন আমার নিচের দিকে ইলেকট্রিসিটি যাচ্ছে বা নিচের দিকে যে জল যাচ্ছে, তাহলে কোনো না কোনো ডিপার্টমেন্ট, একটা লাইন ডিপার্টমেন্ট একজনের সাথে যোগাযোগ রক্ষা করতে পারতো। খুব সহজ ব্যাপার। ছোট্ট শহর, এখানে অনেকগুলি দপ্তর কাছাকাছি থাকছে। আমি বলবো এটা পুরোপুরিটা পুরো পরিকল্পনার অভাব। পরিকল্পনার অভাব যদি না থাকে তাহলে কোথাও আপনি এটা শুনবেন না যে দিনের বেলাতে রাস্তা, রাত্রিবেলা রাস্তাটা বানিয়ে গেছে, দিনের বেলা আবার দেখা যাচ্ছে যে পরদিনে দেখা যাচ্ছে রাস্তাটা পুরা হচ্ছে কি না, ওই বাড়িতে একটা জলের কানেকশন দিতে হচ্ছে, 5টা বাড়ি পরে জলের একটা লাইন নষ্ট হয়েছিল, ওটাকে ঠিক করতে হচ্ছে। সেটা তো জানা ছিল দপ্তরে যে লাইনটা, এই বাড়িতে লাইনটা নষ্ট আছে, এই বাড়িতে দুটো বাড়ি পরে একটা লাইন কানেকশন দিতে হবে, জানা ছিল, তাহলে রাস্তাটা না করলে হতো। আর দেখুন ট্র্যাজেডি এই জায়গাতেই, এই যে সমস্ত কিছু কাজ হচ্ছে, এই কাজগুলো এখন আপনারাও জানেন, বা আপনাদের বড় বড় শহর বা আমাদের মতো জেলা শহর যেখানে আছে, সবগুলো কাজই এখন রাত্রিবেলা হয়। এই রোড বানানোর কাজ রাত্রিবেলা হচ্ছে। সুতরাং মনিটরিং এর একটা বিশাল অভাব, পরিকল্পনার একটা বিশাল অভাব। সেই জন্যই আজকে আমাদের এই দুর্ভোগ বলে আমি বিশ্বাস করি। পাশাপাশি আমার মনে হয় যে এখান থেকে বেরিয়ে আসা এবং উত্তরণে একটাই পথ। এখানে প্রশাসনকে পুরো মাত্রায় ইনভলভ হতে হবে। যিনি যেখানকার অ্যাডমিনিস্ট্রেশন হেড আছেন, বা কাউকে দিয়ে দপ্তরকে যিনি হেড আছেন, প্রধান আছেন, ওনার সাথে এই যে আমার রাস্তা হচ্ছে, যে জায়গার যে ডেভেলপমেন্ট কাজ হচ্ছে, সেই ডেভেলপমেন্ট যতগুলো দপ্তর আছে সেই সমস্ত লাইন ডিপার্টমেন্ট সবাইকে নিয়ে একটা সমন্বয়কারী একটা মিটিং, একটা প্রতি 15 দিন অন্তর মিটিং, প্রতি 1 মাসে একবার মিটিং, সেটা করতে হবে। কিন্তু শুধুমাত্র ওই লোক দেখানোর জন্য আমি মাসে রিভিউ মিটিং বা 3 মাসে রিভিউ মিটিং করলাম, সেটা না করে এই জেলার প্রকৃষ্ট উন্নয়নের জন্য যেটা দরকার সেটা যদি করা হয়, তাহলে মানুষ কিন্তু অনেকটাই আমরা রেহাই পেতে পারে। না হলে এই ডেভেলপমেন্টের টাকা, এই সমস্ত কিছু টাকা যেটা কিনা মানুষের ট্যাক্সের টাকা, মানুষের রেভিনিউর টাকা হচ্ছে, সেই টাকাটা কিন্তু পুনরায় আবার খরচ হবে, এবং তাতে এই দেশের যে আমরা গল্পটা শুনি যে পঞ্চম অর্থনীতি থেকে তৃতীয় অর্থনীতি, গল্পের ফানুস হয়ে কিন্তু থাকবে বলে আমরা বিশ্বাস। এখানে আরেকটা প্রশ্ন হচ্ছে যে আপনি প্ল্যানিং এর কথা বলছেন, গুরুত্বপূর্ণ বিষয়, যে প্ল্যানিংটা যখন করা হয় তখনই কে মনিটর করবে, কে সুপারভাইজ করবে, বা ধরুন কিভাবে ইমপ্লিমেন্টেশন হবে, ইমপ্লিমেন্টেশন অথরিটি যারা আছে তারা কিভাবে কাজটা করবে, তার গুণগত মান কি, সবকিছু প্ল্যানিং এর মধ্যে পড়ছে অবশ্যই, তা নো ডাউট। কিন্তু তারপরও যদি প্ল্যানটা ধরুন করা থাকে, ABCDEFG এই সবগুলো গ্রাফের পয়েন্ট একটার সঙ্গে একটা লাগানো থাকে, তারপর যদি কোনো জায়গায় ইমপ্লিমেন্টেশনে যদি আমরা দেখি যে প্ল্যান ছিল একরকম, ইমপ্লিমেন্ট হচ্ছে আরেক রকম, প্ল্যান ছিল যে কাজটা এতদিনের মধ্যে শেষ করতে হবে, কাজটা শেষ ইমপ্লিমেন্টেশন করতে গিয়ে দেখা গেল শেষ হলো না, এই জায়গাটা দেখার দায়িত্বটা কার? এটা তো প্রশাসনের দেখার দায়িত্ব নিশ্চয়ই। যদি প্রশাসনের কর্তাবাবুরা যদি সেটা এসি ঘরে বসে শুধু কাগজে কলমে এই কাজগুলো দেখেন, বা রাস্তায় নেমে যদি কখনো আসতে যেতে ঘাড় নেড়ে দেখেও এটাকে মনে করেন যে যা হচ্ছে ঠিক হচ্ছে, তাহলে এই দায়বদ্ধতা বা এই জবাবদিহিতা কে করবে সেসব? অবশ্যই প্রশাসনে যে আছেন তারা, ওনারাই করতে হবে। কারণ এটা তো পাবলিক ওয়ার্কের যিনি হেড থাকবেন, প্রশাসন থাকবেন, প্রশাসনকে করতে হবে। কিন্তু আপনি যে প্রসঙ্গটা দীপেন বাবু আপনি যে প্রসঙ্গটা তুললেন, আমরা দেখেছি অনেক ক্ষেত্রে দেখেছি পরিকল্পনাটা বাস্তব হয়েছে, এটা সত্যি পরিকল্পনাটা হয়েছিল, কোথাও কোথাও কাজ হয়েছিল, পরিকল্পনা হয়েছিল, কিন্তু তার যে ইমপ্লিমেন্টেশন করতে গিয়ে দেখেছি, আমার শহরে দেখেছি অনেকগুলো কাজ ইমপ্লিমেন্টেশন করতে গিয়ে দেখেছি যে রকম ফের কিন্তু আমরা দেখছি। সুতরাং আমি বলবো এক্ষেত্রে প্রশাসন যদি আবার সঠিকভাবে কাজ করতেন, প্রশাসন যদি সঠিক নজরদারি করতেন, তাহলে কিন্তু কাজটা হয়ে যেত। একটা ছোট্ট উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। আমার কৈলাসহরে ঊনকোটি কলাক্ষেত্র আছে, এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের বিশাল এক অবয়ব মূর্তি আছে, পাথরের মূর্তি আছে। এই ঊনকোটি কলাক্ষেত্র খুবই সুন্দর জায়গায়, একটা খুব সুন্দর প্লেসে করা হয়েছে। কিন্তু ঘটনাটা হচ্ছে এটাই যে এই রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিকে যেভাবে বসানো হয়েছিল, সেটা কিন্তু পুরোপুরি রাস্তার, আমরা যে দিক দিয়ে রাস্তা পাস হই বা সবসময় মানুষ যাতায়াত করে তার থেকে ঠিক পেছন দিক দিয়ে। পরবর্তী সময়ে এই রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিকেই আবার করা হলো কি না, রাস্তার দিকে মুখ করে নেওয়া হলো। কিছুদিন আগে আমরা দেখলাম আমার কৈলাসহরের পাইতুর বাজার এলাকাতেই দেখলাম, এখানে ইন্দিরা গান্ধী স্ট্যাচু ছিল, রাস্তার মধ্যখানে একটা স্ট্যাচু ছিল,
এটা যানবাহনের একটা সীমাবদ্ধতা তৈরি করছিল এবং যানবাহনের মুভমেন্টে একটা প্রতিবন্ধকতা তৈরি করছিল। আমি দেখলাম আমার এখানকার এমএলএ বিরোধী সিনহা মহোদয় এবং আমার পুর পরিষদের যিনি চেয়ারপারসন চপলা দেব রায়, দুজনকে একত্রিত হয়ে, দুজনকে দুই মেরুর মানুষ, দুজনকে একত্রিত হয়ে এই সিদ্ধান্তে এসেছেন যে না, এই ইন্দিরা গান্ধী স্ট্যাচুটিকে আমরা অন্য একটা সাইড করে দিই, একটা আর একটা জায়গা দিচ্ছি। কিন্তু আমার প্রশ্নটা এই জায়গায় থাকবে যে ইন্দিরা গান্ধী এই যে স্ট্যাচুটা যখন হয়েছিল তখনও তো প্রশাসন ছিল, এখনো প্রশাসন আছে, তাহলে কি এই জায়গায় কি প্রশ্নটা উঠছে না? তাহলে পরিকল্পনা হচ্ছে ঠিকই, ইন্দিরা গান্ধী স্ট্যাচু এখানে থাকছে ঠিকই, তাহলে তাকে ইমপ্লিমেন্ট যখন করা হলো না, রাস্তার মধ্যেখানে এসে তাকে দিয়ে দেওয়া হলো, তাকে সাইড করে নিয়ে দেওয়া হলো, ভালো ছিল। এই যে জায়গাটা, এইটার উত্তর দেওয়া একজনকে করতে হবে, সেটা হচ্ছে প্রশাসন। প্রশাসনকে অবশ্যই উত্তর দিতে হবে। আপনি শহরে জল জমছে, আমার কৈলাস, আপনি দেখেন যদি ডাটা দিয়ে তথ্য যদি কথা বলে, কৈলাস শহরে সামান্যতম বৃষ্টি হলেই জল জমছে। প্রতিদিন নিউজের পাতায় একটি খবর আসছে যে বৃষ্টি মানেই জল। কৈলাস শহরের মানুষ কিন্তু, একটা মজার কথা বলি আপনাকে, এই শ্রাবণের দিনে এখন বর্ষার একদম অন্তিম পর্যায়ে, মাঝামাঝি পর্যায়ে এসে গেছি, আমরা কিন্তু সবসময় একটা নজরদারি চালাই কোথাও কোনো নিম্নচাপ হচ্ছে কিনা। ওড়িশায় এখন নিম্নচাপ সৃষ্টি হয়েছে, আপনি জানেন যে এই নিম্নচাপটা উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে উড়িষ্যার দিকে যাচ্ছে। কিন্তু আমরা ভীত আছি যদি নিম্নচাপটা কোনো না কোনো অক্ষরেখা হয়ে যদি বা কোনো কিছু একটা এখান থেকে প্রচুর পরিমাণে মেঘ যদি এসে মেঘ ঘুরিয়ে নেয় বা কৈলাসের সামান্যতম মেঘ এখান থেকে বৃষ্টি হয়, তাহলে কৈলাসে কিন্তু জলবদ্ধতা তৈরি হবে এবং মুহূর্তের মধ্যে কৈলাসে যতগুলো বাড়ি আছে, একদম সাধারণ মধ্যবিত্ত মানুষ, নিম্নবিত্ত মানুষ এবং অতি উচ্চবিত্ত মানুষ, তাদের ঘর কিন্তু ভাসান একদম হয়ে যাবে। তাহলে প্রশ্নটা এই জায়গায় আসছে। এখানে কিন্তু এই আরেকটা প্রশ্ন আছে, শুধু ভোগান্তির শিকার নয় মানুষ, বেসিক্যালি তাহলে আতঙ্কেও থাকেন যে এইভাবে যদি এখন যেটা আপনি বললেন যে নিম্নচাপ সৃষ্টি হলে হঠাৎ যদি বেশি বৃষ্টি হয়, তাহলে এখন আবার প্লাবিত হওয়ার সম্ভাবনা থাকবে। এবং দীপেন্দ্র, এখানে একটা কথা, আমার শহরে পাম্প আছে কিন্তু পাম্প চলে না, পাম্পের মেশিন নষ্ট, পাম্পের এই কাজ হচ্ছে না, পাম্পের ইলেকট্রিক পাম্প আছে, সেটাকে এই অভিযোগটা নগরবাসীরা, এখন আগরতলা নগরবাসীরা বা রাজধানীবাসীরা খুব একটা বেশি করতে পারছেন না, কারণ এই পাম্পগুলো একটা সময় ছিল যে পাম্পগুলো কাজ করতো না, বা সঠিক সময় যখন পাম্পিং এর প্রয়োজন হতো পাম্প চালু হতো না। বর্তমানে সেটা অবশ্য চালু হয়, সেটা অস্বীকার করার জায়গা নেই। সাজ্জাদ, এই যে আপনার মতে এই পরিস্থিতির জন্য আমরা এই সুফল বুক করছি আর ওনাকে আমরা বাদ দেব? না, আমি বলছি যে আগরতলা থেকে শুরু হয়েছে, আমরা ধরে নিতে পারি যে সব জায়গায় আস্তে আস্তে তাহলে হবে হওয়াটা, মানে এটা একটা ইতিবাচক দিক আমরা ধরে নিতে পারি। কারণ এই মুহূর্তে অবধি, এবারও বর্ষাতে আমরা যা দেখলাম, গতবারে বর্ষাতেও দেখেছিলাম, পাম্পিং স্টেশনগুলো নিয়ে খুব একটা বেশি অভিযোগ জনসাধারণ করতে পারবে না, বা করাটা ঠিক উচিত হবে না, কারণ পাম্পিং স্টেশনগুলো কাজ করেছে, পাম্পিং মেশিনগুলো কাজ করেছে। এখন সাজ্জাদ, আপনার মতে এই যে পরিস্থিতির জন্য দায় কার বেশি? মানে এই যে জনভোগান্তি, বা এই যে ভাস্করদা যেটা বলছিলেন যে এখন ওয়েদার ফোরকাস্টের দিকে নজর বেশি থাকে, এটা স্বাভাবিকভাবে আমরাও দেখি, যখন এই ওয়েদারের কোনো নিউজ হয় সেটা মানুষ দেখেন বেশি, সেটা কারণ হচ্ছে মানুষ ভয়ে থাকেন যে বৃষ্টি হলো কিনা বা কোথাও কোনো সমস্যা হলো কিনা, আগামী দিনে আমাকে কিভাবে তৈরি থাকতে হবে, মানুষ অ্যাওয়্যার হয়েছে, এটা একটা ভালো দিক। কিন্তু আপনার মতে এই পরিস্থিতির জন্য দায় কার? ঠিকাদারি সংস্থা, নাকি সংশ্লিষ্ট সরকারি দপ্তর, নাকি প্রকল্পগুলির তদারকির দায়িত্বে থাকা প্রশাসনের মানে কর্তাবাবুদের? কার দায় বেশি বলে আপনি মনে? শুরুতে বলি যে এখানে পরিকল্পনার অভাব বলা হয়েছে। আমি ফর ইউর ইনফরমেশন বলছি যে সেন্ট্রাল যে স্কিমগুলো, বিভিন্ন মিনিস্ট্রিয়াল স্কিম হোক, বেসিক্যালি এম ডোনার আর হচ্ছে এনইসির মাধ্যমে, এটা অনেকটা ডোনার থেকে ফান্ড আসে এনইসির মাধ্যমে, আর হচ্ছে যে ওই যে হাইওয়ে যে মিনিস্ট্রি আছে ন্যাশনাল, ওটা থেকে আসে, আর অন্যান্য ইনফ্রাস্ট্রাকচার যে ডেভেলপমেন্ট, বিল্ডিং ফিল্ডিং, এগুলো অনেক সময় হেলথ মিনিস্টার থেকে আসে, হসপিটাল এডুকেশন থেকে আসে, এইসব যার জন্য হয় আর কি। মেইনলি হচ্ছে যে সিটি রাস্তাঘাটের ব্যাপারটা ওই যে ন্যাশনাল হাইওয়ে, আমাদের নীতিন গাডকারি সাহেব আছে, ওনার মিনিস্ট্রি থেকে এইগুলি হয়, আর ডোনার থেকেও আসে নানা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য, এনইসিরও একটা ইয়ে থাকে, কন্ট্রিবিউশন থাকে, আবার স্টেট গভর্নমেন্টেরও একটা শেয়ার থাকে। তো সবকিছু মিলিয়ে পরিকল্পনা যে না নেই সেটা ঠিক না। কারণ কি জানো, ত্রিস্তরীয় পরীক্ষা নিরীক্ষার পরে কিন্তু ফান্ড রিলিজ হয়, মানে প্রজেক্টটা স্যাংশন করা হয়, তার মানে পরিকল্পনা না থাকলে স্যাংশন কিভাবে আসে? কিন্তু বাকি সব যেগুলো আছে নেগেটিভিটি, এইগুলির কারণে এগুলোর প্রপার ইমপ্লিমেন্টেশন হয় না, সোজা লাভ। ওকে, তার মানে পরিকল্পনা, আপনি বলছেন পরিকল্পনা হচ্ছে ঠিকই, পরিকল্পনা ইমপ্লিমেন্টেশন প্রাইভেট এক্সপার্টদেরকে লাগানো হচ্ছে, বিভিন্ন এজেন্সিকে ইনভলভ করা হচ্ছে,
হ্যাঁ, লাখ লাখ টাকা দিয়ে, কোটি কোটি টাকা দিয়ে ওরা এটা ফাইনালাইজ করে দিচ্ছে, তারপর এটা অ্যাপ্রুভ হচ্ছে, আর অ্যাপ্রুভ না হলে আবার মডিফাই করা হচ্ছে, তারপরে গিয়ে ইমপ্লিমেন্টেশন। এখানে তাহলে এই জায়গাটাতে তো মানুষের, সাধারণ মানুষের একটা প্রশ্ন আসে। ধরুন আগরতলা শহরে এই যে কভার ড্রেন গুলো হয়েছে, এখন কভার ড্রেন গুলো নিয়ে অনেক ধরনের অভিযোগ, আমরা কাউকে শুনলাম না কভার ড্রেন গুলো ভালো হয়েছে, আর এইটুকু করা হয়েছে। ঠিক, এখন এটা হচ্ছে এই যে এটা নাব্যতা, না যারা কুকুর নিয়ে হাঁটে আর কি, পেট ডগ নিয়ে, মানে ওদের বিরুদ্ধে বলছি না, ওদের ইয়েতে বলছি, ভদ্রলোক আর ওর পেট ডগটাই শুধু হাঁটতে পারবে, আর কেউ হাঁটতে পারবে না আর কি। মানে যতটুকু শুরু করা হয়েছে, তাহলে সেটা জল কতটুকু জল বহন করতে পারবে, কতটুকু, আর সেটা ডেপথই বা কতটুকু। উল্টো ড্রেনের জল যখন রাস্তায় ঢুকছে, মানে সেটা চাপে রাস্তায় বেরিয়ে আসছে, জলের ক্ষেত্রে তো এটা সমস্যা হবে। তাহলে সেটা তাহলে প্ল্যানিং তাহলে ঠিক ছিল না, নাকি প্ল্যানিং ছিল একরকম, কাজটা করা হয়েছে একরকম, সেটা কেউ দেখলোই না, সেই কাজটা হয়ে গেল? তাহলে না, এটা তো যা বলার বলে দিয়েছি, সে যে একাংশ না বললে আবার অব্লিগেশনে পড়ে যাব। আমি এই জন্যই বলছি, একাংশের গাফিলতি, একাংশের দুর্নীতি, সমস্ত কিছু মিলিয়ে এগুলি হচ্ছে সেই জায়গাটায়। তাহলে এখন আলটিমেটলি এবং আমি বলি, যেগুলো বলা হয় ওই জোনাল যে দায়িত্বে থাকে, জমি ভাগ করা আছে তো, আর যে মেয়র যে কমিটি, হ্যাঁ, ডেপুটি মেয়র সহ যে যারা থাকে না আর কি, তারাও ঠিকমতো সুপারভাইজ করছেন না আমার মনে হয় আর কি, আমার ধারণা। আমি যেই শহরে, আমি খুব হাঁটাহাঁটি করি, ফ্র্যাঙ্কলি বলছি আর কি, আমি হার্টের জন্য হাঁটি, তো আমি সেই হিসাবে যতটুকু পারি হাঁটি। আমি যতটুকু দেখছি যে সুপারভিশনের প্রচন্ড অভাব, মনিটরিং এর প্রচন্ড অভাব, আর কোথাও না কোথাও একটু ওই মিল্কিং এর ব্যাপার আছে। ওকে, তাহলে এখন এখানেই প্রশ্ন যে ভাস্করদা, একটা শেষ প্রশ্ন, যেটা আগরতলা শহরে কভার ড্রেন হয়ে গেছে, কৈলাসহরে আপনি বলছেন এশিয়ান ডেভেলপমেন্টের ফান্ড থেকে, সেখান থেকে শুরু হয়েছে কভার ড্রেনের কথা, কভার ড্রেনের কাজ শুরু হয়েছে, এবং আপনি বলছেন যে বিক্ষিপ্তভাবে এখানে বা 1 কিলোমিটার পরে আবার একটু এভাবে কাজ একটু বলে নেই একটু, এই যে এডিবি বা ওয়ার্ল্ড ব্যাংক যে দিচ্ছে, বা ওই যে এগুলি তো টাকাগুলি দিতে হয়, এগুলো দানের টাকা না, কিন্তু এগুলো রিটার্ন করতে হয় সহজ সুদে। কোনোটাই দানের টাকা নয়, এটা আমাদের টাকা, সেন্ট্রাল গভর্নমেন্ট, না আমাদের এই টাকা দিক, 140 কোটি ভারতবাসীর টাকা, জনগণের টাকা। এখন সেটা যখন একটা রাস্তা করে যখন আবার যখন খোঁড়া হয়, আমার বাড়ির সামনে রাস্তাটা করে যখন আবার খোঁড়া হয়, তখন আমারই গায়ে ফোসকা পড়ার কথা, কারণ এই রাস্তাটার টাকাটা আমার থেকে গেছে, পরের বারও আমার থেকে যাবে, আর না গেলে ভোগান্তি আমার হবে। এখন ভাস্করদা, এই শেষ প্রশ্নটা, যে সাধারণ মানুষ বারবার ভোগান্তির শিকার হচ্ছে, এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে আমরা আগেও দেখেছি, এখনো দেখছি, মানে সেটা আজকের নতুন কোনো বিষয় নয়, কিন্তু আগেও দেখেছি আলটিমেটলি ভোগান্তিতে সাধারণ মানুষের হয়, রাস্তা না হলে সাধারণ মানুষ, যদি ট্রাফিক যদি আটকে যায় সাধারণ মানুষ, বাড়িতে জল জমলে সাধারণ মানুষের। তো এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে প্রশাসন, জনপ্রতিনিধি এবং নাগরিক সমাজ প্রত্যেকের কি ভূমিকা থাকা উচিত বলে আপনি মনে করেন? প্রাথমিকভাবে তো আমার যে ব্যাপারটা মনে হয় যে এই ধরনের উন্নয়নমূলক কাজে প্রশাসন আরো সুনির্দিষ্টভাবে একটা পরিকল্পনা নিয়ে সাধারণ মানুষকে, বা যেখানে কাজটা হবে সেই এলাকার মানুষের সাথে একটা নিবিড় সংযোগ স্থাপন করা দরকার। দেখুন, দিল্লি থেকে বলে দেওয়া হলো যে এই ফান্ডের টাকা যাচ্ছে, এই ফান্ড কাজ করবে, ইত্যাদি ইত্যাদি। আমাদের হয়তো যিনি থাকছেন, ওপরওয়ালা যিনি থাকছেন, জেলা সভাপতি, আবার দায়িত্ব, ওনারা সিদ্ধান্ত নিচ্ছেন, ইত্যাদি ইত্যাদি। কিন্তু যে জায়গায় যে কাজটা হবে, দেখা গেল সেই জায়গায় মাটিটাই হতো, সেই সয়েলে হতো আমার এই মুহূর্তে কাজ করা যাবে না, বর্ষা ঠিক এই মুহূর্তে কাজ করা যাবে না, সেই সয়েলে কাজ করতে গেলে একদম ড্রাই সিজনে কাজ করতে হবে। কিন্তু না, যেহেতু সিদ্ধান্ত হয়ে গেছে এবং টাকা ফান্ডিং হয়ে গেছে, সুতরাং সেটাকে টেন্ডার করা হচ্ছে, ইমিডিয়েট কাজ শুরু হচ্ছে। কিন্তু তার ফলে হচ্ছে কি, ড্রেনের একাংশ ভেঙে যাচ্ছে, বা ড্রেনটা কিছু হতো এই বছর কোনো মতো টিকলো, আগামী বছর হতে ড্রেনটা ভেঙে যাচ্ছে, আবার সেই আবার কাজ করতে হচ্ছে, ইত্যাদি ইত্যাদি, জলবদ্ধতার সৃষ্টি হচ্ছে, ইত্যাদি ইত্যাদি। তাহলে ব্যাপারটা নেট ফল দাঁড়াচ্ছে কোথায়? নেট ফল এই জায়গাতে দাঁড়াচ্ছে যে আমার যে একটা, যে জায়গাতে কাজ হবে, যে জায়গায়, যে এটা ভারতবর্ষের যে কোন জায়গায় হোক, বা আমার ত্রিপুরা যে কোন জায়গাতে হোক, যে জায়গাতে কাজ হবে সেই জায়গায় কাজটা যদি সেই এলাকার মানুষের সাথে একটা সুনির্দিষ্ট বা সুনিবিড় যোগাযোগ রক্ষা করে কাজ না করা হয়, তবে কিন্তু কাজের যথাযথ ফল আমরা পাবো না, এবং তার ভুক্তভোগী হবে সাধারণ মানুষ। আমরা যারা আছি, আমরা সাধারণ মানুষ এটা ভুক্তভোগী হবো। একটু আপনারা আমার শহরকে দেখুন, আমরা বাইরে কোথাও যেতে হবে, শহরকেই দেখুন। এই শহরে প্রচুর ডেভেলপমেন্ট ওয়ার্ক হচ্ছে না বলে মিথ্যা কথা হচ্ছে, কিন্তু তার যে পরিকল্পনাটা ছিল, তার যেভাবে সাধারণ মানুষ ভেবেছিল যে এইভাবে কাজটা হবে, ঠিক এইভাবে কাজটা না হয়
এমন ভাবে কাজটা করা হচ্ছে, আমরা নিজেরাই বুঝতে পারছি যে কাজটা কতদিন হবে, কতদিন টিকবে, কতদিন ভালো থাকবে, সেটা কিন্তু সন্দেহের অবকাশ আমাদের মধ্যে থেকে যাচ্ছে। সুতরাং সেই জায়গায় মনে হয় এই জায়গা থেকে বেরিয়ে আসতে গেলে যারা যেখানে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, সেই সিদ্ধান্ত নেওয়ার যে স্থানটা আছে সেখান থেকে শুরু করে একদম গ্রাসরুট যে জায়গায় কাজ হবে সেখানকার মানুষের সাথে মধ্যে একটা সুনির্দিষ্ট এবং সুনিবিড় যোগাযোগ রক্ষা করতে হবে। এবং অবশ্যই অবশ্যই কাজগুলিকে আমার মনে হয় একটা অবজারভেশন, প্রশাসনিক অবজারভেশন রাখতে হবে, সাধারণ মানুষকে নিয়ে অবজার্ভ রাখতে হবে, যাতে কোথাও সামান্যতম গাফিলতির সৃষ্টি হয়। এই গাফিলতি শব্দটা ইচ্ছাকৃত ভাবে বলছি, গাফিলতি না হয়, মানে এটা অনেক ধরনের ব্যাপার আমি বুঝলাম যে গাফিলতি যাতে না করা হয়। ওকে, গাফিলতি হওয়া মানে গাফিলতির এখানে ভাষাটা অন্যরকম ভাবে, গাফিলতি ইচ্ছাকৃত, অনিচ্ছাকৃত অনেক রকম হতে পারে এবং হয়, এটাই হয়তো তার জন্যই কাজগুলো এই পরিণতি হয়। ওকে, আমি শেষবার সাজেদা, আপনার কি মনে হয় এই জায়গা থেকে, এই ভোগান্তি, এই হয়রানি মানুষের, এই দুর্ভোগ থেকে বেরিয়ে আসতে কার কি ধরনের ভূমিকা নেওয়া উচিত এবং বিশেষ করে নাগরিক সমাজের কি ভূমিকা নেওয়া উচিত? না না, কারো কাছে যদি পাওয়ারটা অ্যাবসলিউট থাকে না, উনি বলেছেন, মানে শ্রদ্ধেয় আমার যে আজকের অনুষ্ঠানের সহযোগী, তো এগুলো কেউ শুনতে চায় না। হ্যাঁ, আপনি যদি দেখেন যে আপনার একটু টালমাটাল আছে, তখন আপনি শুনবেন মানুষের পরামর্শ, সোজালা। এই পরামর্শ বাবুরা জানেন না বা এই বিষয়গুলো জানেন না তা কিন্তু না, এটা কিন্তু ভুল হবে যে বুঝতে পারলে যে না বোধহয় আমি যদি গিয়ে একটু পরামর্শ দিই তাহলে হয়তো এটা ভালো হবে। খুব ভালো বলে, ওর কাছে এক্সপার্ট আছে, অনেক এক্সপার্ট আছে, সিরিজ অফ ওদের রিকমেন্ডেশন আসে বিভিন্ন মহল থেকে, বিভিন্ন এজেন্সি থেকে, সবকিছু জানে। ব্যাপারটা মূলত সদিচ্ছার একটা অভাব রয়েছে। আর হচ্ছে যে সেন্ট্রাল গেম, যেহেতু আমাদের ত্রিপুরা তো অলমোস্ট জিরো আমাদের না, আমরা পুরোটাই তো সেন্ট্রাল থেকে, আমরা সি ক্যাটাগরি স্টেট। তো সেই ক্ষেত্রে সেন্ট্রাল গভর্নমেন্টের, আর সেন্ট্রাল গভর্নমেন্টও কি কত দিবে, এত বিশাল দেশ একদম, ঠিক আছে না, গুজরাট থেকে মণিপুর, আর ইয়ে থেকে লাদাখ থেকে, এখন আর কাশ্মীর বলা, লাদাখ থেকে কি বলা যায় কেরালা, এই ব্যক্তির মধ্যে আপনি যে মানে সমস্ত কিছু, হাজারটা প্রজেক্ট হয়, হাজারটা স্যাংশন হয়, এর মধ্যে সমস্ত কিছু প্রত্যেক সপ্তাহে বলছি আমি এরকম। তো সবকিছু যে কেন্দ্রীয় সরকারের, ওরাও যে ইয়ে করতে, ওরা মাঝে মধ্যে আসে ভিজিটে, ঠিক আছে, ডেলিগেশন টিম আসে ইমপ্লিমেন্টেশন গুলো দেখতে, অ্যাজ পার ওদের যে এসওপি থাকে সে অনুযায়ী দেখে। কিন্তু টোটাল যে মনিটরিং যে ব্যাপারটা, এটা উইদিন স্টেট হতে হবে। হ্যাঁ, তো এখানে একটা তো অভাব, প্রচন্ড অভাব রয়েছে। নানা ধরনের যে বেইন গুলো, যেগুলো আমি উল্লেখ করেছি, বারবার উল্লেখ করলে আবার অনেকে রেগে যাবেন, তো এগুলো আছে। তো সবকিছু মিলে সদিচ্ছার একটা দরকার, এবং মনে করতে হবে যে মানে আমার প্রতিবেশী যদি কষ্ট পায় তাহলে আমিও কষ্ট পাই। হ্যাঁ, আমার লম্বা গাড়ি আছে দেখে আমি মানে জল টল পেয়ে চলে গেলাম, হ্যাঁ, আসলাম, এসি চালিয়ে ইয়ে করলাম, কোনো কিছু বুঝলাম না, ঘরে ঢুকে গেলাম, ঠিক আছে না। তো এই পরিস্থিতির বাইরে উঠে নিজেকে সর্বজনের মানে গ্রাহ্য করতে হবে, নিজেকে সবার মধ্যে মানে এক করতে হবে, তাহলে কষ্টটা বুঝতে হবে, তাহলে হয়তো এই উন্নয়নগুলো হবে। এটা ওই অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার থেকে জুনিয়র ইঞ্জিনিয়ার থেকে শুরু করে উপর অব্দি আমি বলছি কথাটা। একদম। অসংখ্য ধন্যবাদ আপনাকে সঙ্গে থাকার জন্য। ভাস্করদা, আপনাকেও ধন্যবাদ। সাজিদা, আপনাকেও ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। আপনারা মূল্যবান বিষয়ে কথা বলেছেন এবং শেষ বেলায় সাজিদা যেটা বললেন যে সবাই জানে সবটা, যারা কাজগুলো করছে ওনারা আমাদের থেকে অনেক ভালো জানেন কি ধরনের কাজ হচ্ছে এবং কতটুকু হচ্ছে, এবং এখন সদিচ্ছা এবং জনগণের সেবা এবং জনগণের সুবিধা যেন হয় সেই দিকটা খেয়াল রাখতে হবে। অসংখ্য ধন্যবাদ, আপনার সঙ্গে ছিলেন। উন্নয়ন অবশ্যই প্রয়োজন, উন্নয়নকে অস্বীকার করা অসম্ভব, যাই না, কিন্তু সেই উন্নয়নের প্রকৃত সাফল্য তখনই যখন তার সুফল সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছায়, আর দুর্ভোগ নয়, স্বস্তি দেবে। মানে পরিকল্পনার অভাব, সমন্বয়ের ঘাটতি বলুন, দুর্বল মনিটরিং বলুন, কিংবা জবাবদিহিতার সংকট, যেটাই বলুন, যে কারণেই থাকুক না কেন, আর বোঝা মানে কিন্তু মানে এই যে সবকিছুর বোঝা আলটিমেটলি কিন্তু জনগণের ওপরেই পড়ে, জনগণই কিন্তু ভোগে। তাই জনগণ কিন্তু জানতে চাইছে এখন যে প্রশাসন ও সংশ্লিষ্ট সব দপ্তর সমন্বিতভাবে কাজ করে বৈজ্ঞানিক পরিকল্পনা এবং কার্যকর তদারকি করে দ্রুত সমস্যার সমাধান নিশ্চিত করতে পারবে কিনা বা করবে কিনা, ওই সাজেদার কথায় সদিচ্ছাটা দেখাতে পারবে কিনা। তাই নাগরিকদের সমস্যার সমাধান হয় কিনা সেটা সময় বলবে এবং সেদিকে নজর রাখবো আমরা।
আর আপনারা সব গুরুত্বপূর্ণ খবর দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ড।